হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025-এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল সেট 2, পেজ নম্বর 548 এবং 549 রয়েছে। এর পুরো সম্পূর্ণ করাবো, অর্থাৎ এমসিকিউ আর এসএকিউ 1 দাগ থেকে 4 দাগ পর্যন্ত করাবো। তোমাদের যেটা যেটা প্রয়োজন সেটা তোমরা টাইম ল্যাপসে পেয়ে যাবে, দেখবে ডেসক্রিপশনে টাইম দেওয়া রয়েছে। তোমাদের যে দাগেরটা প্রয়োজন সেই দাগ অনুযায়ী কিন্তু তোমরা সেই টাইমে যেতে পারবে। ঠিক আছে, পুরো আমি বলবো যে পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কিভাবে হচ্ছে। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রেখো, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি সমস্ত পিডিএফ, ক্লাস নোট এবং ক্লাসের আপডেট, যে লাইভ ক্লাস হয় তার আপডেটও কিন্তু আমি পার্থসগ্রাম ক্লাসে এখানে সব জানিয়ে দিই, তাই এই টেলিগ্রামটা জয়েন করে নিও। এবং একটা পেইড ব্যাচ চলছে, ঠিক আছে, অনেকে জানো অনেকে জানো না। পেইড ব্যাচটা হচ্ছে সাফল্য ব্যাচ, অঙ্কের ক্লাস হয় মাত্র 199 টাকায়, আমার গাইডেন্স পাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে এই নাম্বারটায়। দেখো আমরা প্রথম যে অঙ্কটায় আসবো, একেরটা কি বলছে দেখো। প্রতি বছর জনসংখ্যা x% হারে বৃদ্ধি পেলে y বছর পর জনসংখ্যা হয় z, তাহলে y বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। দেখো এখানে আগে একটা জিনিস বুঝতে হবে। ধরো আমি একটা দাগ টানলাম, এইখানে হচ্ছে ধরো এটা হচ্ছে বর্তমান, এটা ধরে নেওয়া হচ্ছে বর্তমান মানে প্রেজেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ফিউচার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার পাস্ট। এবার দেখো এখানে বলেছে যে ওয়াই বছর পর জনসংখ্যা জেড হয়, তাহলে ওয়াই বছর পর মানে এখন যে জনসংখ্যাটা রয়েছে সেটা ওয়াই বছর পর গিয়ে সেটা জেড হচ্ছে, ঠিক আছে। এখন জনসংখ্যা কত আমরা জানি না, সেটা ওয়াই বছর পর গিয়ে জেড হচ্ছে ফিউচারে, ঠিক আছে। বলছে ওয়াই বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, তার মানে বর্তমান থেকে আমরা যদি এই দিকে যাই তাহলে এটাও ওয়াই বছর যাচ্ছে, এবং সেটা জনসংখ্যা কত ছিল এটা আমাদের জিজ্ঞাসা করেছে, মানে এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এবার তুমি যদি জেড থেকে ডাইরেক্ট যদি এই পাস্টে যাও, ঠিক আছে, তার মানে এখান থেকে প্রথমে এখানে যেতে ওয়াই যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ 2y বছর কিন্তু আমাদের সময় লাগছে, ঠিক আছে। 2y বছর যাচ্ছে ফিউচার থেকে পুরো পাস্টে যেতে। এই লজিকটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আমি আবারও বলছি, বর্তমান জনসংখ্যা কত ছিল আমার জানা নেই, এখান থেকে ওয়াই বছর পূর্বে জেড হয়, আর এখান থেকে আগে পূর্বে কত ছিল সেটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে আমরা ফিউচার থেকে যদি পাস্টে চলে যাই তাহলে এখান থেকে প্রথমে এই ঘর পর্যন্ত গেলে ওয়াই যেতে হবে, আবার এখান থেকে এটাতে গেলেও ওয়াই যেতে হবে, তার ওয়াই ওয়াই 2y। তার মানে সময়টা আমরা পাচ্ছি, যেটাকে আমরা সাধারণত এন দিয়ে মেনশন করি, সেটা আমাদের 2y হবে, ঠিক আছে। এবার আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে a ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 আর টু দি পাওয়ার হচ্ছে n। এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এর জায়গায় z বসাবো, পি এর জায়গায় আমরা মান জানি না, 1+ এখানে x বসাবো বাই 100 আর টু দি পাওয়ারে 2y, ঠিক আছে। তো এটা হচ্ছে, এবার এখান থেকে যদি আমরা পি এর মানটা বের করি তাহলে জেড এখানে থাকবে, আর এটা পুরোটা ইনভার্সে চলে যাবে। ইনভার্স মানে হচ্ছে টু দি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, কারণ এটা এই পাশে চলে এসছে, জেড এর কাছে চলে এসছে তাই। তাহলে এটা ভালো করে দেখতে তোমরা পাচ্ছ অপশন বি তে রয়েছে, ঠিক আছে। অপশন বি একদম সঠিক উত্তর। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা, দেখো 2 দাগের অঙ্কটা কিভাবে করব দেখে নাও। বলছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিটা বের করতে বলেছে। তো আমরা এখানে লিখে দিতে পারি 3, তারপরে 4, তারপরে ডবল ইস্টু দিয়ে 6 আর ইস্টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন বা এক্স আমরা ধরে নিলাম। তাহলে এক্স এর মান বের করতে গেলে আমরা জানি দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, এটা আমরা করতে পারি। তা 3 দিয়ে 6কে কাটাকুটি করলে 2 হয়, আর 4 দুগুণই হচ্ছে কত 8। তাহলে 8 অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরেরটাই, 3 দাগেরটা দেখো কি বলছে। প্রদত্ত চিত্রে ডিপি 5 সেমি, ডিই 15 সেমি, ডিকিউ 6 সেমি আর কিউএফ 18 সেমি হলে এটা কোনটা সঠিক সেটা জানতে হবে।
তো এখানে দেখো, এখানে ছবিটা দিয়ে দিয়েছে, এই ছবি অনুযায়ী আমাদের একটা সূত্র পড়ে যেটাকে বলা হয় থ্যালেসের সূত্র, ঠিক আছে, থ্যালেসের সূত্র, ঠিক আছে, বা উপপাদ্য বলতে পারো। তো থ্যালেসের সূত্রটা কি আমি এখানে লিখে দিচ্ছি, ডিপি বাই পিই, ডিপি বাই পিই সমান সমান ডি কিউ বাই দিয়ে আমরা লিখতে পারি কিউ এফ, ঠিক আছে। এবার এটার যদি মানগুলো বসিয়ে দিই, ডিপির মান এখানে দেখো বলে দিয়েছে 5, আর পি থেকে ডিপি বলে দিয়েছে, আর তার নিচেরটা পিইর মান বলে দিয়েছে কত, আচ্ছা পিইর মান তো বলেনি। এবার দেখো পিইর মান বের করা যায়, পিইর মান কি করে বের করব, 15 থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে বেরিয়ে যাবে, ঠিক আছে। 15 থেকে 5 মানে পুরোটা হচ্ছে, এই পুরোটা ছিল ডিই ছিল দেখো 15, এখানে বলে দিয়েছে ডিই 15, তো তার থেকে ডিপি যদি 5 বিয়োগ করে দিই তাহলে পিই পেয়ে গেলাম। একইভাবে ডিকিউ এর মান এখানে বলে দিয়েছে 6, আর কিউ এফ এর মান বলে দিয়েছে 18, তার মানে আমরা এটা দেখি সমান সমান হচ্ছে কিনা। 5 বাই এটা হয়ে যাচ্ছে 10, আর এটা হচ্ছে 6 বাই 18। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5 দুগুণি 10, আর এটা হচ্ছে 3 6 18, তার মানে এইটা দুটো ইকুয়াল টু হচ্ছে না, নট ইকুয়াল টু হচ্ছে। আর নট ইকুয়াল টু একমাত্র একটা অপশনে আমরা দেখতে পাচ্ছি, যেটা পি কিউ সমান সমান নয় ইএফ এর থেকে, ঠিক আছে, পি কিউটা ইএফ এর সমান সমান নয়, তাহলে এটা অপশন ডি লিখে দেবো, ঠিক আছে, এটা কিন্তু অপশন ডি হলো। এবার আমরা চলে আসছি হচ্ছে 4 দাগেরটায়, দেখো 4 দাগেরটা আমরা কিভাবে করব, বলছে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার প্রান্ত বিন্দু 1 মিনিটে অতিক্রম করে কত। তাহলে আমরা 4 দাগেরটা কি করে করব দেখে নাও। 4 দাগের অঙ্কটা এখানে বলেছে কি 1 মিনিটে কতটা অতিক্রম করে, তো আমরা এখানে জানি যে 2 পাই হচ্ছে 2 পাই, ঠিক আছে, 2 পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা একদম সহজ অঙ্ক। 2 পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, সেকেন্ডের কাঁটার প্রান্ত বিন্দু 1 মিনিটে অতিক্রম করে, পুরো একটা গোল রাউন্ড দেয়, পুরো গোল রাউন্ডটাকে আমরা পাই বাই 2 মানে হচ্ছে 180 ডিগ্রি বলে থাকি, 180 মানে হচ্ছে 2 পাই বাই, ঠিক আছে, 1 মিনিটে অতিক্রম করে, সরি মানে 2 পাই মানে হচ্ছে এখানে 90 গুণ 2, ঠিক আছে, এটা 90 গুণ 2 তাহলে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে সেকেন্ডের কাঁটার প্রান্ত বিন্দু 1 মিনিটে অতিক্রম করছে, প্রান্ত বিন্দু দুটো 1 মিনিটে অতিক্রম করছে 2 পাই। চলে আসছি 5 দাগেরটায়, সমান উচ্চতা বিশিষ্ট দুটি শঙ্কুর ভূমির ব্যাসের অনুপাত 3:4 হলে শঙ্কু দুটির ঘনফলের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে হবে। তো দেখো 5 দাগেরটা, 5 দাগেরটা প্রথমে আগে কি করতে হবে, আমাদের কাছে সূত্র রয়েছে 1/3 পাই r1 স্কোয়ার এইচ, এটা h1 হবে, আর 1/3 পাই r2 স্কোয়ার h2 হবে। এবং এটা আমরা কি করব, এটার অনুপাত করছি, তাহলে অনুপাত করতে গেলে দেখো 1/3 কেটে যাচ্ছে, তাহলে আমরা এখানে কি করছি 1/3টা কেটে দিচ্ছি, পাই পাইও কেটে যাচ্ছে, আর h1ও কেটে যাচ্ছে, ঠিক আছে। কেন h1 কেটে যাচ্ছে, কারণ এখানকার উচ্চতাটা বলে দিয়েছে হচ্ছে সেম, তাহলে পুরো থাকছে r1 আর r2, r1 আর r2 বলে দিয়েছে 3/4 তার হোল স্কোয়ার, এটা অনুপাত দেওয়াই রয়েছে। তাহলে 3 এর স্কোয়ার 9 হলো, আর 4 এর স্কোয়ার 16 হলো, তাহলে অ্যান্সার আমরা বলতে পারি 9:16, ঠিক আছে, 9:16, এটা অপশন আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে রয়েছে। চলে আসছি আমরা 6 দাগেরটায়, একটি চলকের 3টে মান দেওয়া রয়েছে 4 5 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে এগুলো বলে দিয়েছে। চলকটির যৌগিক গড় বলেছে 5.4 হলে পি এর মান কত হবে, অপশন দিয়ে দিয়েছে, এটা মাধ্যমিক 2023-এ এসছে, দেখো 6 দাগেরটা। তো এটা আমরা কি করে করব, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 4 দিয়ে প্রথমে গুণ করে দেবো হচ্ছে পি মাইনাস 2, এটা তাহলে বেরোবে হচ্ছে 4p মাইনাস 8, তারপরে 5 দিয়ে গুণ করব p প্লাস 1, তাহলে বেরোবে হচ্ছে 5p প্লাস 5, আর তারপরে আমরা বের করব হচ্ছে 7p মাইনাস 1, এটা বেরোবে হচ্ছে 7p মাইনাস 7। এবার আমাদেরকে বের করতে হবে হচ্ছে সামেশন fi xi, তো সামেশন fi xi কত বেরোবে, এটা সবকটাকে যোগ করে দাও, 7 8 9 10 11 11 আর 5 হচ্ছে 16, 16p
আর মাইনাস দিয়ে 10 আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবকটাই এই যে এখানে যা বেরোচ্ছে এটা সবকটাই হচ্ছে সামেশন এফ আই এক্স আই, ঠিক আছে, এটা সামেশন এফ আই এক্স আই বলে। আর আমাদেরকে বের করতে হবে সামেশন এফ আই শুধু। সামেশন এফ আই কি করে বেরোবে? সামেশন এফ আইটা বেরোবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা 3p, এখানে প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছ এটাকে যোগ করতে হবে, ঠিক আছে। এখানে আর একবার দেখে নিই এখানে কি রয়েছে। পরিসংখ্যা যেটা রয়েছে, হ্যাঁ পরিসংখ্যা যেটা রয়েছে সেটা যোগ করতে হবে, ঠিক আছে। পরিসংখ্যা p-2, p+1 আর p-1, তাহলে পরিসংখ্যাগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তো আমি যোগ করে দিলাম এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3টে p, আর এখান থেকে এক এক কেটে যাচ্ছে -2, তার মানে 3p-2 আমরা পাচ্ছি, ঠিক আছে। আমি আবারও বলছি এটাকে গুণ যদি আমরা করে দিই, ঠিক আছে, গুণ করে দিলে প্রত্যেকটা কিন্তু আমরা এফ আই এক্স আই পাচ্ছি, এবং গুণ করে যোগ করে আমরা এটা পাচ্ছি, গুণ করে যোগ করে, ঠিক আছে। এগুলো সবকটা কিন্তু বেরোচ্ছে, এগুলো সবকটা এই যে এইটা সবকটা কিন্তু বেরোচ্ছে কি এফ আই এক্স আই, এটা সবকটা বেরোচ্ছে এফ আই এক্স আই। আর এই সবকটা যোগ করেই বেরিয়েছে হচ্ছে এফ আই এক্স আই সামেশন, এটা সামেশনের চিহ্ন বলে। আর এফআই কি করে বের করলাম? এফআই বের করলাম হচ্ছে শুধুমাত্র যে পরিসংখ্যাগুলো রয়েছে সেই পরিসংখ্যাগুলো যোগ করলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের মেইন যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে সূত্র। সূত্র কি বলছে? সূত্র বলছে যে সামেশন এফআই এক্স আই আর বাই দিয়ে সামেশন এফআই যদি করি তাহলে যৌগিক গড় বা এক্স বার বেরোবে, যৌগিক গড় বা এক্স বার বেরোবে। এবার এটার মান তো আমরা জানি, এখানে বসিয়ে দেবো 16p-10, আর এটা বসিয়ে দেবো কত 3p-2, আর ইকুয়াল টু দিয়ে এটা কত হবে 5.4, ঠিক আছে। এবার এটাকে সমাধান আমাদেরকে করতে হবে এটা বাদ দিয়ে। তাহলে আমরা এটাকে সমাধান যদি করি তাহলে এখানে কি হবে? গুণ করে দিতে হবে। তাহলে আমরা এটা গুণ করে দিচ্ছি 16p-10 ইকুয়াল টু বেরোবে হচ্ছে 16.2p-10.8, ক্রস গুণ করলাম, ঠিক আছে, মানে 5.4 দিয়ে এটাকে গুণ করে দিলাম। এবার 16p থেকে 16.2p এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, আর -10.8 থেকে +10 করতে হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখান থেকে -0.2p বেরোচ্ছে আর এখান থেকে বেরোচ্ছে -0.8। তাহলে মাইনাস মাইনাস দুদিক থেকেই কেটে গেল, তাহলে শুধু p এর মান যদি বের করি তাহলে 0.8/0.2, এটা কাটাকুটি করলে আমরা পেয়ে গেলাম 4। একটু লেন্দি অঙ্ক, ঠিক আছে, শর্টকাট নিয়মে করাচ্ছি না কারণ অনেকে শর্টকাট বুঝতে পারবে না। তো এটা হচ্ছে 4, অপশন ডি তে রয়েছে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা দেখো পরেরটাই। বলছে 2-এর-1টা বলছে এ ও বি এর মূলধনের অনুপাত 8:9 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 27:26 হলে এ বি সি এর মূলধনের অনুপাত কত? দেখো, তো আমরা প্রথমে এটা করব হচ্ছে কি, প্রথমে দিয়েছে হচ্ছে a:b, যেটা দিয়ে দিয়েছে সেটা আমরা লিখে নিলাম 8:9, আর তারপরে দিয়েছে b:c এবং বলে দিয়েছে কত 27:26, এটা বলে দিয়েছে। এবার দেখো এখানে b রয়েছে 26 আর এখানে b রয়েছে 9, তো সরি এখানে b রয়েছে 27 আর এখানে b রয়েছে 9, তো আমাদের জাস্ট এটা 27 করে দিতে হবে। এটা যদি 27 করি তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3-9 27, তাহলে 3-8 এটা 24 হয়ে যাবে আর 3-9 27 হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবি মিলে যাচ্ছে, তাহলে বিবি যদি মিলে যায় তাহলে 24, 27 আর 26 হচ্ছে অনুপাত, তাহলে আমরা 27 আর 26, এবার ঠিক আছে, ঠিক আছে, 24 তারপরে 27 তারপরে 26, এবার ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছিল। এবার দেখো 2-এর-2টা বলছে a-2x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ না হওয়ার জন্য একটা শর্ত কিন্তু মনে রাখতে হবে যে x² যে মানটা সেটা ≠ 0 হতে হবে, তাহলে সমীকরণ হবে। আর যদি 0 হয়, যদি x² মানটা যদি আমরা 0 করে দিতে পারি বা x² যদি 0 হয়ে যায় তাহলে সেটার কোনো সমাধান থাকবে না, বুঝে গেল, মানে দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত হবে না, ঠিক আছে, এটা দ্বিঘাত কিন্তু হবে না। দ্বিঘাত হতে গেলে x² মানে ≠ 0 হতে হবে, ঠিক আছে। তাহলে x² এর মান যদি 0 করতে হয় তাহলে আমাদেরকে খুব এটা ইজি ব্যাপার রয়েছে, a-2 × x² রয়েছে,
তাহলে এর মান এমন কি বসালে এক্স স্কোয়ারের মান 0 হয়ে যাবে? তাহলে এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে অটোমেটিক এই রাশিটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমরা 0 বসিয়ে দিই, এই সরি 2 বসিয়ে দিই, তাহলে অটোমেটিক এই রাশিটা 0 হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট আমরা এখানে 2 বসাবো। ঠিক আছে, এটা একটা লজিক, একদম সহজ অঙ্ক। 3 দাগেরটা বলছে একটি সরল রেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরল রেখাটিকে বৃত্তের ড্যাশ বলে, এটা জ্যা বলে। এটা একদম সহজ, জ্যা বলে। 4 দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি এর মান বলে দিয়েছে √3/2, cos c/2 এর মান কত আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমরা কি করে করব। প্রথমে আমরা করব হচ্ছে সাইন এ প্লাস বি, এটার মান বলে দিয়েছে কত, √3/2। ঠিক আছে, এবার আমরা কি করব, এখান থেকে আমরা √3/2 কিসে জানি, সাইন 60 ডিগ্রিতে জানি। তাহলে সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি এর মান আমরা পেয়ে গেলাম কত, 60 ডিগ্রি। ঠিক আছে, এ প্লাস বি এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে সি এর মান আমরা কি করে বের করব, 180 ডিগ্রি থেকে আমরা 60 ডিগ্রি বিয়োগ করে দেবো, তাহলে 120 ডিগ্রি পেয়ে গেলাম সি এর মান। তাহলে সি এর মান 120 ডিগ্রি পেলেই চেয়েছে হচ্ছে cos c/2, তাহলে cos c/2 মানে হচ্ছে 120/2, আর 120/2 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে আমরা জানি হচ্ছে হাফ হয়, হাফ। ঠিক আছে, আমরা জানি যে cos 60 ডিগ্রিতে হাফ হয়, তার মানে এখানে আমরা জাস্ট হাফ বসিয়ে দেবো, 1/2। ঠিক আছে, 1/2। এবার চলে আসি 5 দাগেরটা, গোলকের সমতলের সংখ্যা 0, গোলকের কোনো সমতল নেই, গোলকের পুরোটাই বক্রতল। তারপরে 6টা বলছে 2 ধরনের ওজাইভের ছেদ বিন্দুর ভুজকে কি বলে, এটার অ্যান্সার হচ্ছে মধ্যমা বলে। ঠিক আছে, মধ্যমা বলে থাকে। তো এই গেল হচ্ছে শূন্যস্থান। এবার চলে আসছি আমরা সত্য মিথ্যায়। দেখো 3-এর 1-এরটা, কোন মূলধন এবছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার এটা হবে কিনা আমাদেরকে জানতে বলেছে। তো এটা দেখো, এটা আমি পুরো ডিটেলসে লিখে করাচ্ছি। ঠিক আছে, অনেকে দেখো কমেন্ট কিন্তু আগের বছরও করেছিল, এবছরও সেকেন্ড ইউনিট টেস্টে করেছিল যে স্যার আপনি অঙ্কগুলোকে বড় করে কেন করান। আমি কিন্তু দেখো বড় করে করাচ্ছি না, আমি তার ডিপে ঢুকে বোঝাচ্ছি। শর্টকাট কিন্তু সব অঙ্কেরই টেকনিক হয়, কিন্তু শর্টকাট শিখে কিন্তু তোমরা অন্য কোনো অঙ্ক যখন সংখ্যা ঘুরিয়ে দেবে বা একটু ঘুরিয়ে দেবে তখন পারবে না। তাই তোমরা যদি পুরো ডিপটা বোঝো, মানে অঙ্কের পুরো গভীরতাটা যদি বোঝো যে কোথায় থেকে কিভাবে হচ্ছে, তাহলে কিন্তু সেটা একটু সময় লাগলেও তাড়াতাড়ি পেন চালিয়ে কিন্তু করতে পারবে। ঠিক আছে, তাই আমি এগুলো কিন্তু বড় বড় করেই করাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি মনে হয় যে ভালো লাগছে না, তাহলে তো তোমাদের কাছে অপশন রয়েছে, স্কিপ করে যেতে পারো। ঠিক আছে, এর চয়েস তোমাদের কাছে, কিন্তু আমি কি বলতো পুরো ডিপে ঢুকেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমে আমরা কি করব, ধরে নিচ্ছি যে আসল যেটা সেটা হচ্ছে পি টাকা আমরা ধরে নিলাম। তাহলে এখানে একটা জিনিস বুঝবে যে সুদ আসল যেটা, সুদ আসল তাহলে কি হবে, এখানে বিপি টাকা হবে। ঠিক আছে, বিপি টাকা কেন হলো, কারণ এখানে বলে দিয়েছে বি গুণ টাকা, তাহলে সুদ আসল বি গুণ টাকা হলে বি গুণ পি, বিপি টাকা। তাহলে সুতরাং দিয়ে আমরা শুধু সুদটা বের করতে পারি। শুধু সুদ কি করে বেরোবে, বিপি মাইনাস পি। তাহলে পি যদি কমন নিয়ে নিই তাহলে বেরোবে b-1, এই টাকাটা বেরোবে। এবার দেখো সময় তো বলে দিয়েছে এ, ঠিক আছে, সময়টা বলে দিয়েছে কি এ। তাহলে সুতরাং দিয়ে আমরা সুদের হারের সূত্র ফেলতে পারি। তাহলে সুদের হারের একটা সূত্র রয়েছে, সুদের হারের সূত্র হচ্ছে সুদ গুণ 100 বাই দিয়ে আসল গুণ সময়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা হচ্ছে সূত্র, না জানলে জেনে নাও, আর যদি জানো তো কোনো ব্যাপার না। এবার দেখো এখানে বসিয়ে দেবো, সুদ হচ্ছে পি ইন্টু b-1 আর ইন্টু দিয়ে 100 আর বাই দিয়ে আসলের জায়গায় আমি লিখতে পারি পি ইন্টু সময় এ। এবার দেখো পিপি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে b-1 ইন্টু 100 আর বাই দিয়ে পড়ে থাকছে এ। কিন্তু দেখো এটা অ্যান্সারে উল্টো আছে, মানে বিটা দেখো এর জায়গায় রয়েছে, এটা বি এর জায়গায় রয়েছে। এই কারণের জন্য আমরা এটা কি লিখবো, মিথ্যা লিখবো। এবার দেখো আমরা কি করব, পরের অঙ্কটা কি বলছে, 2 দাগেরটা, এটা x² = 3 প্লাস √5 হলে x⁻² এর মান কি এটা হবে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে।
তো দেখো 2 নম্বর দিয়ে আমরা কি করব, প্রথমে আমরা এক্স স্কোয়ার সমান সমান লিখে নিলাম 3 প্লাস রুট 5। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা 1/x স্কোয়ার করে দিই তাহলে এটা 1/3 মাইনাস রুট 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা করণী নিরসন করি, করণী নিরসন মানে হচ্ছে এর অপোজিট দিয়ে ওপর নিচ গুণ করা, অর্থাৎ 3 - 5 রয়েছে, তো সেটাকে আমরা 3 + 5 দিয়ে ওপর নিচ গুণ করলাম। ঠিক আছে, এটাকে করণী নিরসন বলে। এবার ওপরে যা আছে আমরা তাই লিখবো। ঠিক আছে, ওপরে কোনো সমস্যা নেই, আর নিচেরটা 3 × 3 = 9 হয়ে যাবে, আর 5 × 5 রুট 5 × 5 5 হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 প্লাস রুট 5 বাই দিয়ে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়। ঠিক আছে, তো আমরা এখানে যদি এটাকে 1/টাকে আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, 1x⁻², আর x⁻², এর মান কত আসছে, 3 প্লাস রুট 5/4 আসছে। কিন্তু এটা আমাদের অ্যান্সারে কিন্তু দেখো দেয়নি, এটা বলেছে যে 3 - 5 বলেছে। ঠিক আছে, দাঁড়াও একটা জিনিস কি ভুল টুকলাম, আচ্ছা একটা ভুল হয়ে গেছে, এখানে একটু মিস্টেক আছে, দেখে নাও। এটা প্লাস হবে, ঠিক আছে, এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, আর ওপরেরটা মাইনাস হবে, ওপরেরটা মাইনাস হবে। ঠিক আছে, ওপরেরটা মাইনাস হবে, এটা একটু একটু মিস্টেক হয়ে গেছে, এটা ওপরেরটা মাইনাস হবে। তো এবার সব ঠিক আছে, দেখে নাও, তাহলে ওপরেরটা মাইনাস আসছে, কিন্তু তাতেও কিন্তু অ্যান্সার মিলল না। ঠিক আছে, তাতেও কিন্তু অ্যান্সার মিলল না, কারণ এখানে বাই 4 আছে, এখানে কোনো বাই 4 নেই, এই কারণের জন্য আমরা এটা মিথ্যা লিখতে পারি। ঠিক আছে, চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, দেখো 3 দাগেরটা। একটি ত্রিভুজের পরিকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভেতরে কি অবস্থিত হবে? তো এটা বুঝতে গেলে তোমাদেরকে আগে পরিকেন্দ্রর ডিটেলসটা জানতে হবে। দেখো আমি কিন্তু সত্য মিথ্যা লিখে দিতে পারি, কিন্তু আবারও বলছি যে আমি কিন্তু পুরো ডিপে ঢুকে অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, তাই তোমরা যদি ধৈর্য নিয়ে দেখতে পারো তাহলে দেখো, নাহলে স্কিপ করে দিতে পারো। প্রথমে ত্রিভুজের যে পরিকেন্দ্র, ত্রিভুজের যে পরিকেন্দ্র, ঠিক আছে, এটার প্রথমে আগে জানতে হবে 3টে শর্ত রয়েছে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে রয়েছে, একটা স্থূলকোণী রয়েছে, একটা সমকোণী রয়েছে। তো এই পরিকেন্দ্রটা প্রথমে আমরা যদি সূক্ষ্মকোণীর ক্ষেত্রে করি, সূক্ষ্মকোণী, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্রটা, ঠিক আছে, সেটা কিন্তু ত্রিভুজের ভেতরে অবস্থিত হয়। পরিকেন্দ্রটা ত্রিভুজের ভেতরে অবস্থিত। ঠিক আছে, ভেতরে অবস্থিত। একইভাবে আমরা পরেরটা করতে পারি, এটা সূক্ষ্মকোণী গেল। স্থূলকোণীর ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রটা, সেটা কিন্তু ত্রিভুজের বাইরে অবস্থিত, বাইরে। ঠিক আছে, বাইরের দিকে অবস্থিত। এবং লাস্ট যে শর্তটা তোমাদের দরকার সেটা হচ্ছে সমকোণী। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এটা কি হবে, অতিভুজের ওপর, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। তো এই 3টে শর্ত যদি জেনে থাকো তাহলে এই প্রশ্নটা আসলে শুধু পারবে না, ঘুরিয়ে দিলেও আসবে, মানে ঘুরিয়ে দিলেও পারবে। ঠিক আছে, তো সমকোণীটা কোথায় অবস্থিত, ত্রিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। ঠিক আছে, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত। কিন্তু আমাদের এখানে চেয়েছে কি সেটা দেখে নাও, বলছে পরিকেন্দ্র সর্বদা, দেখো এখানে সর্বদাই কিন্তু ভেতরে বলেছে, তো সেটা সম্ভব নয়, এই কারণের জন্য এটা আমরা মিথ্যা লিখবো। সব সময় কিন্তু ভেতরে হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাইরেও হচ্ছে, সেটা শর্ত আমি লিখিয়ে দিলাম। চলে আসছি 4 দাগেরটা, দেখো sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস দিয়ে এটা দিয়েছে, এর মান কি 2 আসছে। তো আমরা 4 দাগেরটা করবো, দেখে নাও। 4 দাগেরটা আমরা কি করে করব, প্রথমে sin 43 দিয়েছে 43 লিখলাম, আর cos 47 দিয়েছে 47 লিখলাম। একইভাবে cos আবার 43 দিয়েছে, আর sin আবার 47 ডিগ্রি দিয়েছে। আমরা কি করব, এটাকে সেম আকারে নিয়ে আসবো। দেখো প্রথমে sin 43 আছে, 43 রাখবো। এই cosটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 43 করে দিতে পারি। আবার একইভাবে cos 43 ডিগ্রি আছে, এটা থাকবে, আর এটাকে আমরা কি করে দেবো, sin 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করে দেবো। মানে পূরক কোণের নিয়ম হচ্ছে সব করা। ঠিক আছে, আশা করি পূরক কোণ তোমরা জানো। তাহলে cos 90 ডিগ্রিতে কি হয়ে যায়, সাইন হয়ে যায়, sin 43 ডিগ্রি হয়ে যাবে। আর একইভাবে cos 43 ডিগ্রি রয়েছে, আর এটাতে হয়ে যাবে cos 43 ডিগ্রি।
ঠিক আছে, পূরক কোণ অনুযায়ী এটা হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে sin স্কোয়ার 43 ডিগ্রি, আর এখান থেকে পাচ্ছি হচ্ছে cos স্কোয়ার 43 ডিগ্রি। তো আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটাতে এক হয়, তাহলে এটার অ্যান্সার এক লিখে দেবো। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে যে এক না, এটা 2, তার মানে এই কারণে এটা মিথ্যা। তো এখনো 4টে মিথ্যা হয়ে গেল পরপর। ঠিক আছে, চলে আসছি 5এরটা। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেন্টিমিটার হলে তার সমগ্রতলে ক্ষেত্রফল কি, এটা আসছে কিনা আমাদেরকে যাচাই করতে বলেছে। তো আমরা কি করে যাচাই করব দেখে নাও। 5 দাগ দিয়ে প্রথমে আগে জানতে হবে যে বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য আমরা কি করে বের করব? বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে 60কে 12 দিয়ে ভাগ করে দেবে। আর প্রশ্ন হচ্ছে 12 দিয়ে কেন ভাগ করবেন? কারণ আমরা জানি যে 12টাই কিন্তু ধার হয়। তো ধারের সমষ্টি এখানে 60 বলে দিয়েছে, তাহলে 12টা ধার মানে এক একটা ধার বা এক একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 5 সেন্টিমিটার করে। তাহলে 5 সেন্টিমিটার করে যদি পেয়ে যাই, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার মানে হচ্ছে 6 গুণ 25, আর 6 25-এ আমরা জানি হচ্ছে 150। তো 150 তো উত্তরে দেয়নি, উত্তরে দিয়েছে হচ্ছে 125। তাহলে এই কারণের জন্য এটাও মিথ্যা হলো। ঠিক আছে, চলে আসছি 6 নম্বরেরটায়। এই তথ্যের মধ্যমার মান কত? 10। আমি এটা দুটো টেকনিকে শেখাবো, একটা শর্টকাট টেকনিক আর একটা পুরো একদম কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। মানে একটা শর্টকাটেও বলে দেবো, কিন্তু আগে রুলস বলে দিই যে নিয়ম অনুযায়ী কিভাবে করতে হয়। দেখো নিয়ম অনুযায়ী কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। তো প্রথমে 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 3 আছে, তারপরে 9 3বার আছে, 9 9 9 আর 10। মাথায় রাখবে এটাকে প্রথমে আগে সাজাতে হয়। ঠিক আছে, আগে সাজিয়ে নিয়েছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মোট সংখ্যা যেটাকে আমরা n দিয়ে প্রকাশ করি সেটা 7টা রয়েছে, আর 7টাকে আমরা বলি হচ্ছে অযুগ্ম সংখ্যা। টোটাল 7টা সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাই এটাকে অযুগ্ম বলি। অযুগ্মর ক্ষেত্রে আলাদা সূত্র হয়, যুগ্মর ক্ষেত্রে আলাদা সূত্র হয় মধ্যমা নির্ণয়। ঠিক আছে, তাহলে মধ্যমা আমরা লিখতে পারি, মধ্যমা অযুগ্মর ক্ষেত্রে সূত্র হচ্ছে n+1/2 তম পদ। তো আমরা n+1 মানে আমরা জেনে গেলাম 7 আর 8, 8কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 4তম পদ, 4তম পদ বেরোবে। আর 4তম পদে কি রয়েছে দেখো, 1 2 3 4, 4তম পদে 9 রয়েছে। তাহলে 9 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার কি 9 আছে আমরা দেখে নিই, না 10 আছে, এই কারণের জন্য মিথ্যা। ঠিক আছে, এবার যদি বলো যে স্যার শর্টকাট টেকনিকটা কি, শর্টকাট টেকনিকটা দেখে নাও। শর্টকাট টেকনিকটা হচ্ছে প্রথমে আগে সাজিয়ে নিতে হয়, যেমন 2 3, তারপরে 3, তারপরে 9, তারপরে 9, তারপরে 9, তারপরে 10। শর্টকাট টেকনিক হচ্ছে একটা ফার্স্ট আর একটা লাস্ট থেকে কাটতে থাকবে। যেমন দেখো ফার্স্টের 2 কেটে দেবে তো 10 কেটে দেবে, 3 কেটে দেবে তো 9 কেটে দেবে, আবার 3 কেটে দেবে তো 9 কেটে দেবে। যেটা পড়ে থাকবে সেটাইকেই বলা হয় মধ্যমা। ঠিক আছে, এটা একদম শর্টকাট রুলস বললাম, কিন্তু ডিটেলসের আগেই বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের ইচ্ছা তোমরা শর্টকাটে করবে না ডিটেলসে বুঝে করবে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চলে আসছি দেখো 4 দাগের অঙ্কগুলো, 4 দাগের এক একটা। 4 দাগের অঙ্কগুলো আমরা কিভাবে করব, যে কোনো মূলধনে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এখানে বলে দিয়েছে। তাহলে সুদের হার 10% হলে মূলধন কত? তো দেখো আমরা 1 দাগের অঙ্কটা কিভাবে করছি। এখানে প্রথমে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে p ইন্টু 1 প্লাস 10/100 আর টু দি পাওয়ার হচ্ছে 2, আর মাইনাস হবে আরেকটা p। এটা 2 বছরের চক্রবৃদ্ধি সূত্র, আর মাইনাস দিয়ে হবে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ। মাথায় রাখতে হবে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সমান হয়। আমি আবারও বলছি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কিন্তু সমান হয়। ঠিক আছে, এখানে লিখেও দিচ্ছি যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান সমান সরল সুদ, 1 বছরের সরল সুদ। ঠিক আছে, এটা কিন্তু সমান হয়। তা আমি এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্র না ফেলে সরল সুদের সূত্রই ফেলে দিই। তাহলে সূত্র হচ্ছে পি ইন্টু 10 ইন্টু 1 বছরের জন্য 1 আর বাই দিয়ে 100 ইকুয়াল টু 880 এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো এটা করবে। আবারও বলে দিচ্ছি, এটা যদি অনেকে বলো যে স্যার এটা সরল সুদ কেন ফেললেন, কারণ আমি আবারও বলছি 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের সমান হয়, তার জন্যই ফেললাম। ঠিক আছে, এবার দেখো কি করব। এখানে পি লিখলাম,
এখানে 0 0 কেটে যাচ্ছে, তাই 10 আর 1 11, 11/10 তার হোল স্কোয়ার হচ্ছে, আর মাইনাস পি থাকছে, এটা সেকেন্ড ব্র্যাকেটে। এটা কি হচ্ছে, এটারও 0 0 কেটে যাচ্ছে, তাই পি বাই এটারও 10 থাকছে, ইকুয়াল টু 880। পরের লাইনে আমরা দেখো পি যদি কমন নিয়ে নিই, তাহলে এটা পুরো থাকছে হচ্ছে 121/100 আর -1, আর এই পাশে যা আছে তাই থাক। এরপরের লাইনে আমরা কি করব, লসাগু করে যদি আমরা এটা বিয়োগ করি, তাহলে 121 থেকে 100 বিয়োগ যাচ্ছে, আর বাই দিয়ে 100 থাকছে। ঠিক আছে, এটা আমরা করে দিলাম। এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত, তাহলে আমি এটা ফার্স্ট ব্র্যাকেটই দিচ্ছি, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত। p/10 880। এবার দেখো আমরা কি করব, এটাকে কাটাকুটি যাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 21p বাই দিয়ে 100, আর এটা হচ্ছে p/10 ইকুয়াল টু 880। আমরা যদি এটার লসাগু করি, তাহলে 100 হচ্ছে, আর ওপরে হচ্ছে 21p আর মাইনাস 10 10 100, অর্থাৎ 10p ইকুয়াল টু 880। তাহলে বাদ দিয়ে আমরা এটা করতে পারি হচ্ছে 21 থেকে এটা বাদ দিলে 11p হচ্ছে, আর ইকুয়াল টু 8 8 1 2 3টে 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 11 পির মান এটা বেরোলো। এবার শুধু পি এর মান যদি বের করি, তাহলে 8 8 1 2 3 বাই দিয়ে আমরা 11 করে দেবো। 11 দিয়ে কাটাকুটি করলে 8 11 88, আর 3টে 0, অর্থাৎ 8000 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, 8000 টাকা হচ্ছে অ্যান্সার। কিন্তু তোমাদের প্রশ্ন বিচিত্রার উত্তরে কিন্তু 8000 নেই, এটা 88,000 আছে। কিন্তু কেন আছে আমি জানি না, তোমরা যদি কোথাও ভুল পাও বা সঠিকটা যদি বের করতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে এইটা কি কারণে অ্যান্সারে 88,000 আছে। ঠিক আছে, চলে আসছি আমরা পরেরটায়, 2 দাগেরটা দেখো। এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? এটার জন্য একটা সূত্র জানতে হবে। দেখো আমরা 2 দাগ দিলাম, 2 দাগ দিয়ে আমাদের মেইন যে সূত্রটা জানা দরকার, দেখে নাও। এ এর মূলধন, এ এর মূলধন বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে এ বি এর মূলধন, বি এর মূলধন। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। একইভাবে এ এর লভ্যাংশ বা লাভ বলতে পারো, লভ্যাংশ বা লাভ বাই দিয়ে বি এর লভ্যাংশ। ঠিক আছে, এ এর লভ্যাংশ বাই দিয়ে বি এর লভ্যাংশ। এবার এ এর মূলধন বলে দিয়েছে 900 টাকা, আর বি এর জায়গায় বি লিখবো, কারণ বি এর মূলধন বলেনি। আর এর লভ্যাংশ বলে দিয়েছে 630 টাকা, আর বি এর লভ্যাংশ বলেনি, কিন্তু আমরা বিয়োগ করতে পারবো, 1050 থেকে 630 বিয়োগ করা যায়। তাহলে আমরা এটা বাদ দিয়ে করছি, তাহলে 900-র জায়গায় 900 লিখলাম, বি এর জায়গায় বি লিখলাম, 630-এর জায়গায় 630 লিখলাম, আর বাই দিয়ে যদি আমরা বিয়োগ করি, তাহলে 420 বেরোচ্ছে। এবার এটা কাটাকুটি করার পালা, কাটাকুটি দেখে নাও কিভাবে করতে হয়। 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 2 6 আর 3 1 3, এটাও যাচ্ছে 3 1 3, 3 4 12, আবার 7 দিয়ে যাচ্ছে, 3 7 21 আর 7 2 14। তাহলে বা দিয়ে আমরা বলতে পারি বি এর মানটা তাহলে কি হবে, 900 গুণ 2 আর বাই দিয়ে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 900 গুণ 2 বাই দিয়ে 3। এবার 3 দিয়ে যদি কাটাকুটি করো 900 কে, তাহলে 3 3 9, মানে 300 গুণ 2, মানে 600 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে বি এর যে মূলধনটা সেটা কত বেরোবে, 600 টাকা বেরোবে। এইভাবে তোমাদের 2 দাগেরটা করতে হবে। চলে আসছি আমরা, দেখো 3 দাগেরটায় 1/y মাইনাস 1/x ভ্যারিজ আস 1/x মাইনাস 1 x মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে x ভ্যারিজ আস y এ রয়েছে। কিভাবে করব দেখো, এটা কিন্তু মোস্ট একটা ওয়ান্টেড অঙ্ক বলতে পারো। ঠিক আছে, মোস্ট ওয়ান্টেড কেন বলছি, কারণ এটা পরীক্ষায় বা টেস্ট পেপারেও দেখবে অনেকবার রয়েছে। আগের বছর যদি টেস্ট পেপারও দেখো, তাহলে এই অঙ্কটা অনেকবার পাবে। তো আমরা চলে আসছি, দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমরা লিখে নিচ্ছি 1/y মাইনাস 1/x আর ভ্যারিজাস দিয়ে 1/x মাইনাস ওয়াই। আমাদের প্রথমে আগে কে ধরে নিতে হয়, তাহলে 1/y মাইনাস 1/x ইকুয়াল টু আমরা কে ইন্টু এক্স মাইনাস কে ইন্টু 1/x মাইনাস ওয়াই লিখতে পারি। এখানে কে লিখে দেবো ভেদ ধ্রুবক, কে ইকুয়াল টু ভেদ ধ্রুবক, এটা লিখে দিলাম। এবার যদি এই পাশে এটা লসাগু করি, তাহলে এক্স ওয়াই হচ্ছে, আর এই পাশে হলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে।
এটা যা আছে তাই বসিয়ে দিলাম। ক্রস গুণ করলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে পড়ে থাকছে এক্স ওয়াই ইকুয়াল টু কে। আচ্ছা, এটাও কিন্তু ক্রস গুণ করা যায়, তাহলে আমরা ফাইনাল এটা লিখে দিলাম কে এক্স ওয়াই। ঠিক আছে, এবং এটা আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ দিলাম, কারণ পরে কাজে লাগবে। এবার দেখো এটা সূত্র ফেলা যায় বা দিয়ে, এগুলো সব কিন্তু বা দিয়ে হবে। হ্যাঁ, তো এটার সূত্র আবার ফেলা যায়। সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে সূত্র। এবার দেখো আমাদেরকে যেটা করতে হবে, এখানে কে এক্স ওয়াই লিখবো। এবার আমরা কি করব, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই প্লাস দিয়ে 4xy হচ্ছে। ঠিক আছে, এবং এটাকে আমরা লিখবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বরে পেলাম এক্স মাইনাস ওয়াই পেয়েছিলাম, ঠিক আছে, তারপরে পেলাম এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, 2 আর 1 কে ভাগ করে দেবো, 2 ভাগ 1 করে পাই। তাহলে 2 কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে দেখো, এক্স প্লাস ওয়াই, আর নিচে আসছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কি আসছে, এক্স ওয়াই কে এক্স ওয়াই প্লাস 4xy, আর বাই দিয়ে এটাতে কি আসছে, কে এক্স ওয়াই। তাহলে এটাকে আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার করতে পারি। আর এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স ওয়াই যদি কমন নিই তাহলে কে প্লাস 4, আর নিচে কে এক্স ওয়াই পড়ে থাকে। এবার এখান থেকে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে এক্স ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই আমরা পেয়ে গেলাম রুট ওভারের মধ্যে কে প্লাস 4 বাই কে, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এটাকে আমরা অন্য একটা ধ্রুবক পদ ধরে নেব, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এম। এবার যোগ ভাগ যদি আমরা করি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাই এটা এম প্লাস ওয়ান আর বাই দিয়ে এম মাইনাস ওয়ান হলো। আমি লিখে দিচ্ছি যোগ ভাগ করে পাই, বা যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এখান থেকে কি হচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2x বাই 2y, আর এটা যেরকম আছে সেরকমই থাকবে, এটাকে আর কিছু হাত দেবো না। 2 কেটে গেল, আর এটা পুরোটাই হচ্ছে ধ্রুবক পদ, এটা পুরোটাই ধ্রুবক পদ, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই প্রমাণিত। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো অঙ্কটা তোমাদেরকে করতে হবে। এর পরের অঙ্কটা দেখো কি বলছে, 4 দাগেরটা। 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটা 6:11 হয়, সেটা আমাদের জানতে চেয়েছে। তো দেখো আমরা কি করে করব। 4 দাগ, আমরা কি করব, যে 2 প্লাস এক্স এটার সাথে যোগ করে দেবো, আর একটা যোগ করে দেবো হচ্ছে 5 প্লাস এক্স। ঠিক আছে, দুটোর সাথে এক্স এ আমরা যোগ করে দিলাম, এক্স এর মানই বের করতে হবে, এবং অনুপাতটা হচ্ছে 6/11। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে বা দিয়ে আমাদের সমাধান করতে হবে, যেটা ক্রস গুণ যায়। তাহলে আমরা প্রথমে 11 দিয়ে করলে 11 দুগুণে 22, আর প্লাস 11x, এটা হয়ে যাবে 5 6 30, আর প্লাস 6x। এবার আমরা কি করব, 11x থেকে যদি আমরা 6x বিয়োগ করি, আর এই পাশে তাহলে 30 থেকে 22 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম কত, এখানে 5x, আর এখানে পেয়ে গেলাম আমরা 8। তাহলে সুতরাং দিয়ে আমরা x এর মান বলতে পারি হচ্ছে 8/5 বেরোবে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, 8/5। এরপরে দেখো চলে আসছি আমরা পরের অঙ্কটায়। 4-এর পরে কি রয়েছে দেখো, 5 দাগের অঙ্কটা বলছে এ বি সি ডি। ঠিক আছে, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তস্থ চতুর্ভুজের তিনটে কোণ বলে দিয়েছে। তো আমরা প্রথমে কি করব, ছবিটা এঁকে নেব। দেখো ছবিটা কিভাবে হচ্ছে, 5 দাগ দিয়ে আমরা আগে ছবি এঁকে নিচ্ছি। তো এটা হচ্ছে বৃত্ত,
এবং এর ভেতরে রয়েছে হচ্ছে চতুর্ভুজ। ঠিক আছে, এটার নামকরণ করছি এ, এটা বি, এটা সি আর এটা ডি। এখানে যে তথ্যগুলো বলে দিয়েছে সেটা আমরা করে নেবো। এটা বলে দিয়েছে, এই যে এটা বলে দিয়েছে 65, আর এখান থেকে যদি আমরা দাগ টানি মানে কর্ণ যদি টানি তাহলে এটা বলে দিয়েছে 70, আর এটা আমরা বের করব। ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা প্রথমে আগে কি করে বের করব, দেখো প্রথমে আমাদের যেটা জানার দরকার, প্রথমে যে মানগুলো দিয়ে দিয়েছে এটা 65 লিখে দিলাম, আর এটা হচ্ছে কত 70 ডিগ্রি, এটা লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে এডিবি, আচ্ছা প্রথমে আমাদের এই কোণটা নয় এই কোণটা বের করবো। ঠিক আছে, আগে এই কোণটা। তাহলে এখানে যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিডি, এবিডি এর আমরা যদি কোণ এডিবি বের করি তাহলে 180 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 65 আর 70, এটা যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে 180 বিয়োগ এটাকে যদি যোগ করি তাহলে হবে 135, আর বিয়োগ করলে হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 45 ডিগ্রি, এটা আমি লিখে দিলাম এখানে 45 ডিগ্রি পেয়ে গেলাম। এবার কি করতে হবে দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে ডি আর এই পুরোটা বি কোণের মান চেয়েছে, তো এখানে ডি আর এই যে পুরোটা বি, এটা আমরা জানি হচ্ছে কত, ডি আর বি মিলিয়ে এই যে ডি কোণটা, এটা আচ্ছা এখানে বলে দিই এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, এখানে দেখি বলে দিয়েছে কিনা, একবার অঙ্কটা জাস্ট চোখ বুলিয়ে নিই। এখানে হ্যাঁ বিডিসি 45 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, বিডিসি 45 ডিগ্রি বলে দিয়েছে, তো বি তারপর ডিসি 45 ডিগ্রি বলে দিই, আর নিচেরটাও 45, অর্থাৎ কোন ডি এর মান মানে এ ডি সি এর মান আমরা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি, আর যোগ 45 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম হচ্ছে পুরো টোটাল কোণটার মান। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বি কোণটা তো হচ্ছে তার অপোজিট, তার মানে আমরা জানি যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ এডিসি আর কোণ যে বি কোণটা মানে এ বি সি, এই দুটো মিলে 180 ডিগ্রি হয়, কারণ সম্পূরক হয়। ঠিক আছে, আমরা জানি যে বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলো মানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। তাহলে এখান থেকে আমরা এ বি সি বের করতে পারি খুব ইজি, 180 থেকে 90 বিয়োগ করে দিলেই 90 ডিগ্রি বেরিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এটা 5 দাগের অঙ্ক গেল। এরপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এখানে এডির সাথে ডিবি অনুপাতে রয়েছে 5:4, তাহলে এই আর এসি কত হবে। তো আমরা 6 দাগের দেখো প্রথমে আগে ছবিটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে ত্রিভুজ, এই ত্রিভুজের নামকরণ করে দেবো, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, আর এবং মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে ডি আর ই। তো থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি এডি বাই ডিবি সমান সমান এ ই বাই ইসি, এটা হচ্ছে থ্যালেসের উপপাদ্য, এবং এটার মানও বলে দিয়েছে 5/4, মানে অনুপাতটা বলে দিয়েছে। এবার বা দিয়ে আমরা এখানে তাহলে সুতরাং দিয়ে করতে হবে। ঠিক আছে, সুতরাং দিয়ে বলেছে এ ই বাই এ সির মান বের করতে বলেছে, তা এ ইর জায়গায় এ ই লিখবো। ঠিক আছে, আর এসির যে জায়গাটা সেটা আমরা কি করে দেবো, এসির জায়গাটা করে দেবো হচ্ছে এ ইর সাথে যদি আমরা ইসি যোগ করি তাহলে পেয়ে যাব। ঠিক আছে, এবার এ ই আর ইসি, এ ই আর ইসি এটার অনুপাত বলে দিয়েছে, তাহলে অনুপাতটাকে আমরা ধরে নিতে পারি। তাহলে এ ইর মান ধরে নিলাম 5K, আর ইসির মান ধরে নিলাম হচ্ছে 4K। তাহলে এখানে মানটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে ওপরে হবে 5K আর নিচে হবে 5K প্লাস 4K। তাহলে যোগ করলে কত হচ্ছে 5K বাই 9K, কে কে কেটে গেলে 5/9 বেরোচ্ছে। আর 5/9 যদি আমরা অনুপাতে করি, এটা অনুপাত চেয়েছে, তাহলে এ ই ইস্টু দিয়ে এ সি, এটার আমরা বেরোচ্ছে কত 5:9। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। এর পরের অঙ্কটা দেখো কি বলছে, 7 দাগেরটা। ও কেন্দ্রীয় বৃত্তের দুটো ব্যাসার্ধ রয়েছে ও এ এবং ও বি, এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 130 ডিগ্রি।
এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে, তাহলে দুটো কোণের মান এখানে বের করতে বলেছে। 7 দাগ দেখো। প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ছবি এঁকে নেবো, একটা গোল এঁকে নিলাম, বৃত্ত এঁকে নিলাম, এবং এখান থেকে বহিস্থ একটা বিন্দু রয়েছে এবং সেই বিন্দুটার আমাদের নামকরণ করতে বলেছে টি। তো আমরা এখান থেকে এটার নামকরণ করে দিলাম, এটা টি নাম দিয়ে দিলাম। আর দুটো স্পর্শ যাচ্ছে, এখান থেকে একটা স্পর্শক যাচ্ছে আর এখান থেকে একটা স্পর্শক যাচ্ছে। তো এই দুটো স্পর্শক আমরা কি করলাম, টেনে নিলাম জ্যা। এবার এর মধ্যবর্তী কোণ মানে এই কোণটা বলে দিয়েছে হচ্ছে কত, 130 ডিগ্রি। আমি নামকরণ করে দিলাম, এটা এ আর এটা বি। তাহলে এখানে যেটা তথ্যটা বলে দিয়েছে সেটা হচ্ছে বি ও এ, যেটা সেটা 130 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এ টি বির যে মানটা, সেটা এ ও বি এর মানের কি করতে হয়, যোগ করতে গেলে 360 থেকে 290 আমাদের যোগ করে বিয়োগ করতে হয়। এবার প্রশ্ন হচ্ছে কেন স্যার? দেখো কেনর কারণটা বলি। আমরা জানি যে এই লম্বটা 90 ডিগ্রি হয় আর এই লম্বটাও 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এটা যদি পুরো একটা চতুর্ভুজ হয়, এ ও বিটি, এ ও বিটি যদি চতুর্ভুজ হয় তাহলে দুটো 90 ডিগ্রি, আর বাকি দুটো সমষ্টি কি হবে, 360 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 360 থেকে যদি 180 আমরা বিয়োগ করি তাহলে এদের সমষ্টি আমরা পাবো কত, 180 ডিগ্রি। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে হবে এ টি বি এর মান। এ টি বি এর মান আমরা কিভাবে বের করব, দেখো এ তারপর টি তারপরে বি, অর্থাৎ এই কোণটা আমাদেরকে বের করতে হবে। এই কোণটা বের করতে গেলে 180 থেকে 130 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, কারণ এটা তো 130 আমরা জেনে গেছি। তাহলে 50 ডিগ্রি আমরা পেয়ে গেলাম হচ্ছে এ টি বির মান। এরপরে বের করতে হবে এ টি ওর মান। এ টি ও মানে এই অর্ধেকটা বের করতে হবে। তো অর্ধেকটা বের করতে গেলে কি করতে হবে, হাফ করে দিতে হবে। এ টি বির হাফ হবে, কারণ এটা লম্ব। ঠিক আছে, এটা কিন্তু লম্ব, ওটিটা হচ্ছে কিন্তু লম্ব। ঠিক আছে, ওটিটা এটা পুরোটা লম্ব হচ্ছে। কার ওপর লম্ব হচ্ছে, এই যে ও যে দেখতে পাচ্ছি এই ও কোণের উপর। আর লম্ব হলে আমরা জানি দুটো মানে দুটো কোণে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তা সমদ্বিখণ্ডিত হলে সমান সমান হয়, আর সমান সমান যদি হয় তাহলে 50-কে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে হচ্ছে 25 ডিগ্রি। ঠিক আছে, এটা 25 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রাখবে, এ টি বি হচ্ছে সমদ্বিখণ্ডিত হচ্ছে। এ টি বি আমি এখানে লিখে দিচ্ছি, কোণ এ টি বিটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, সমদ্বিখণ্ডিত। এই কারণের জন্য আমরা এটা কি করলাম, এই কারণের জন্য আমরা কি করলাম, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম 25 ডিগ্রি। তার মানে দুটো কোণের মানই আমরা পেয়ে গেলাম, একটা 50 আর একটা 25। এবার চলে আসছি আমরা দেখো পরেরটায়। 8 দাগেরটা বলছে 9টা 30 মিনিটের সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বৃত্তীয় মান বের করতে বলেছে। বৃত্তীয় মান আমরা কিভাবে বের করব, তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কত ডিগ্রি বেরোচ্ছে। তো আমরা কিভাবে করব দেখো। তো এটা হচ্ছে দাগ নম্বর ভি 3টে আই, অর্থাৎ 8 দাগ। তো প্রথমে আমাদের যেটা দরকার সেটা আমরা কিভাবে করব, ঘড়িটাকে এঁকে নিচ্ছি। এটা হচ্ছে 12টা, এটা একটা, এটা দুটো, এটা তিনটে, এটা হচ্ছে চারটে, এটা হচ্ছে 5টা, এটা হচ্ছে 6টা, 7, 8, 9, 10, 11। তাহলে আমরা যদি এখানে কেন্দ্রবিন্দু নিই তাহলে 9:30 বলেছে। 9:30 মানে হচ্ছে ছোট কাঁটাটা এখানে থাকবে আর বড় কাঁটাটা এখানে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 9:30। এবার দেখো আমাদের প্রথমে আগে জানতে হবে ঘন্টার কাঁটার বিষয়ে কিছু জিনিস জানতে হবে। 12 ঘন্টা, 12 ঘন্টা মানে হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, 12 ঘন্টা মানে পুরো কাঁটাটা যদি ঘোরে, পুরো 12টার ঘন্টা যদি ঘোরে তাহলে 360 ডিগ্রি। আর 1 ঘন্টা সমান সমান আমাদেরকে জানতে হবে কত, 360/12। তার মানে এক একটা ঘর মানে হচ্ছে 30 ডিগ্রি করে। ঠিক আছে, মানে 6 থেকে 7-এ গেলে 1 ঘর, 1 ঘন্টা মানে হচ্ছে এখানে 1 ঘর। ঠিক আছে, 1 ঘর মানে হচ্ছে 30 ডিগ্রি। এটা কিন্তু বুঝতে হবে, 1 ঘন্টা মানে হচ্ছে 1 ঘর, মানে 6 থেকে 7-এ গেলাম, 7 থেকে 8-এ গেলাম, 8 থেকে 9-এ গেলাম, 9 থেকে 10-এ গেলাম। এখানে একটা লজিকটা বুঝবে, 9 থেকে 10, 9 আর 10-এর মাঝখানে কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখে নিচ্ছি ক ঘর হচ্ছে, 6 থেকে 7 মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3.5 ঘর। তার মানে 1 ঘর যদি 30 ডিগ্রি হয় তাহলে 3.5 ঘর।
ঠিক আছে, 3.5 ঘর মানে কত ডিগ্রি হচ্ছে 7/2 ইন্টু 30 হয়ে যাচ্ছে ডিগ্রিতে। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে 2 দিয়ে 30 ডিগ্রি কাটাকুটি করলে হচ্ছে 15, আর 7 15 মানে হচ্ছে 105 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম কত 105 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এর বৃত্তীয় মান বের করতে বলেছে, তাহলে বৃত্তীয় মান আমরা কিভাবে বের করব 105 ইন্টু π/180 দিয়ে আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে। কাটাকুটি যাচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ 21 হচ্ছে 5 দিয়ে কাটাকুটি করলে, আর এটা করলে হচ্ছে 36। আবার 7 দিয়ে যাচ্ছে 3 7 21, সরি 3 দিয়ে যাচ্ছে 3 7 21 আর 3 12 36, অর্থাৎ 7π/12 বেরোচ্ছে। ঠিক আছে, রেডিয়ানে 7π/12 এটা বেরোচ্ছে। এবার দেখো অনেক সময় এই লজিকটা অনেকে বুঝতে পারে না, এটা যদি এমসিকিউতে থাকে তাহলে তার একটা শর্টকাট টেকনিক বলে দিচ্ছি, দেখো শর্ট ট্রিক। তো শর্ট ট্রিকটা কি, সূত্রটা মনে রাখবে, এটা একটা সূত্র হয়, সেটা হচ্ছে 60h মাইনাস 11m বাই দিয়ে 2। ঠিক আছে, এটা শর্টকাট শেখাচ্ছি। তো এটা কি হবে দেখো 60h মানে হচ্ছে h মানে হচ্ছে আওয়ার, মানে কত ঘন্টা, ঘন্টা এখানে বলে দিয়েছে 9, আর মিনিট মানে হচ্ছে 30, 9.5 মানে 30। ঠিক আছে, আওয়ার এখানে ঘন্টাটা, আর মিনিটের জায়গায় মিনিট, বাই দিয়ে 2। তাহলে এটা যদি করো তাহলে 6 9 54 540 হবে, আর বিয়োগ দিয়ে 11 3 11 33, 3 11 33 আর একটা 0 বাই দিয়ে 2। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটাকে যদি বিয়োগ করি তাহলে 210 বেরোচ্ছে, আর 210কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 105 ডিগ্রি। এইভাবেও কিন্তু তোমরা ডিগ্রিটা বের করতে পারো, এটা শর্টকাট ট্রিক। ঠিক আছে, তোমরা এইভাবেই কিন্তু করবে, এটা করবে না কারণ এটা অ্যাকচুয়ালি মাধ্যমিকে অ্যালাউ নেই, এটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে অ্যালাউ রয়েছে। যখন আমরা চাকরির পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেব তখন কিন্তু এই ট্রিকগুলো দরকার হবে। ঠিক আছে, আপাতত তোমাদের এটা দরকার নেই, তোমরা এই টেকনিকটাতেই করবে। এবার চলে আসছি আমরা 8 দাগের পরে 9 দাগের প্রশ্নটা দেখো। একটি বিমান উত্তরণের সময় মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে 132 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মাটি থেকে বিমানের উচ্চতা কতটা হবে। একদম সহজ, যদি অঙ্কটা বুঝে যাও তাহলে ছবিটা আঁকতে পারবে। ছবিটা কেমন হবে দেখে নাও। প্রথমে আমাদেরকে যেটা ছবি আঁকতে হবে, মাথায় রাখবে সবকটাই কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক হয়। তো সমকোণী মানে হচ্ছে একটা অবশ্যই সমকোণ হবে, প্লেনটা এ পয়েন্টে রয়েছে, এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে তার দূরত্ব। মানে এখানে বলে দিয়েছে 132 মিটার এটা দূরত্বে রয়েছে, আর এখানে যে কোণটা হচ্ছে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে সাইন 30 ডিগ্রিতে আমরা জানি লম্ব বাই অতিভুজ হয়, অতিভুজ মানে হচ্ছে এসি। সাইন 30 ডিগ্রিতে হাফ হয়। এ বির মান আমরা জানি না, এ বির উচ্চতা বের করতে হবে, আর এসির মান বলে দিয়েছে 132 ডিগ্রি। তাহলে এ বির মান আমরা কি করে বের করব, 132কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, 66 মিটার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিমানটা কত উচ্চতায় ছিল, 66 মিটার উচ্চতায় ছিল। এটা উত্তর তোমরা লিখে দেবে 9 দাগেরটা। চলে আসছি আমরা দেখো পরেরটায় 10 দাগ। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 528 বর্গমিটার এবং আয়তন 1848 ঘনমিটার হলে স্তম্ভের উচ্চতা কত। একদম সহজ অঙ্ক দেখো। 10 দাগ, প্রথমে আমাদেরকে সূত্র জানতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h ইকুয়াল টু বলে দিয়েছে 528। এখান থেকে যদি শুধু আমরা πr/h বের করি, 2πr/h থেকে শুধু πr/h যদি বের করি, 528কে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে বেরিয়ে আসবে 264। এবার আরেকটা সূত্র ফেলতে হবে, πr²h, যেটা আয়তন বা ঘনফল, এটা 1848 বলে দিয়েছে। এটাকে আমরা πr/h ইন্টু আর একটা লিখতে পারি, কারণ এখানে কি রয়েছে আর স্কোয়ারে রয়েছে, তাই আমরা একটা আর আলাদা লিখলাম। এটার মান বলে দিয়েছে 264 ইন্টু আর ইকুয়াল টু 1848। তাহলে শুধু আর এর মান আমরা বের করতে পারবো 1848, আর বাই দিয়ে হচ্ছে 264। তাহলে আর এর মান আমরা যদি এটাকে ভাগ করে দিই তাহলে দেখতে পাচ্ছি এটা 7 বেরোচ্ছে, তার মানে ব্যাসার্ধ আমরা জেনে গেলাম 7। তাহলে সুতরাং দিয়ে দেখো এবার কি করতে হবে, যে এখানে যে আমরা 1 নম্বর সমীকরণ বের করেছিলাম, এটা ধরে নাও 1 নম্বর সমীকরণ। তাহলে এখানে পায়ের জায়গায় 22/7 বসিয়ে দিচ্ছি,
আর এর জায়গায় 7 বসিয়ে দিচ্ছি ইন্টু এইচ ইকুয়াল টু 264। 7 7 কেটে যাচ্ছে, ঠিক আছে, 7 7 কেটে যাচ্ছে। তারপরে শুধু পড়ে থাকছে এইচ আর 22, তার মানে এইচ এর মান আমরা বের করতে পারি 264 কে 22 দিয়ে ভাগ করে। তো 22 দিয়ে 264 কে ভাগ করলে 12 হয়, 12 মিটার। তাহলে এর উচ্চতাটা হচ্ছে কত? 12 মিটার হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু 10 দাগের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা দেখো 11 দাগের অঙ্কে। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেমি আর শঙ্কুটির উচ্চতা আমরা জানি না। তো আমরা কিভাবে করব দেখো, শঙ্কুটার যে উচ্চতা, শঙ্কুর উচ্চতা এটা আমরা ধরে নিলাম h1, আর চোঙের যে উচ্চতা, ঠিক আছে, যেটাকে আমরা ধরে নিচ্ছি h2, সেটা বলে দিয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর এখানে ব্যাসার্ধ কিন্তু সমান বলে দিয়েছে, তাই আমরা ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। এবার প্রশ্নানুসারে কি হবে দেখো, প্রশ্নানুসারে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h1 ইকুয়াল টু পাই আর স্কোয়ার h2, এটা হচ্ছে সূত্র। এবার এই সূত্রটাকে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে পাই পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/3 h1 ইকুয়াল টু 5, কারণ h2 এর মান জায়গায় 5 বসিয়ে দিয়েছি, তাহলে h1 এর মান কত হবে? 3 পাচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। একদম সহজ অঙ্ক ছিল এটা। চলে আসছি আমরা দেখো 12 দাগের অঙ্কটায়, বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে প্রাপ্ত এই মানগুলো বলে দিয়েছে, সংখ্যাগুরুর মান বের করতে হবে। সংখ্যাগুরুর মান যদি সূত্র জানো তাহলে কোনো ব্যাপারই না এই অঙ্কটা করার, ঠিক আছে। আমি লিখিয়ে দিচ্ছি অবশ্য, সংখ্যাগুরু মান। তাহলে সংখ্যাগুরু মানের সূত্র হচ্ছে l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, এটা পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়, ইন্টু এইচ, ঠিক আছে, এটা হচ্ছে এইচ। এবার মানগুলো বসিয়ে দিই, এটা হচ্ছে 30, এখানে বলে দিয়েছে হচ্ছে 36 বিয়োগ 24, এখানে হবে হচ্ছে 2 গুণ 36 বিয়োগ 24 বিয়োগ 20। প্রত্যেকটার মান কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ, আমি নিজের থেকে বসাইনি, প্রত্যেকটার মান অঙ্কে বলে দিয়েছে। এবার কি করব, 30 লিখবো, প্লাস লিখবো, বিয়োগ করলে হচ্ছে 12, ঠিক আছে, বিয়োগ করলে হচ্ছে 12, আর নিচে হচ্ছে কত, নিচেরটা যদি সমাধান করো 36 দুগুণে 72, 72 থেকে 24 আর 20 বিয়োগ করলে হচ্ছে কত, 28, আর ইন্টু দিয়ে হচ্ছে 10, ঠিক আছে, ইন্টু দিয়ে করলাম কি 10। এবার কাটাকুটি করার পালা, কাটাকুটিটা মন দিয়ে দেখো, ঠিক আছে। এটা যাচ্ছে হচ্ছে 6, এটা হচ্ছে 6 দুগুণি 12, আর এটা হচ্ছে 14 দুগুণি 28, আবার যাচ্ছে 3 দুগুণি 6 আর 7 দুগুণি 14, তার মানে আমরা পাচ্ছি কত, 30 যোগ 30/7, 30 যোগ 30/7। 30 কেন হলো, কারণ 3 10 30 করে দিলাম। এবার এটাকে আমাদেরকে পয়েন্টে করতে হবে, 30 যোগ 30 দিয়ে 7কে যদি 7 দিয়ে যদি 30কে ভাগ করো তাহলে রাফে করে দেখবে এটা 4.285 হয়, ঠিক আছে। তাহলে এটাকে যদি যোগ করে দিই তাহলে 30 পয়েন্ট 30 নয়, 30 আর 4 34.28টার বদলে কি হয়ে যাবে, 9 হয়ে যাবে, এবং ব্র্যাকেটে প্রায় লিখবে কারণ এটা আসন্ন মানে বেরোচ্ছে তাই। তাহলে 34.29 এটা হচ্ছে প্রায় দিয়ে অ্যান্সারটা লিখবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে 12 দাগের অঙ্ক। তো 12 দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে দিলাম। তোমাদের যদি কোনো অঙ্ক ভুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই অঙ্কটা ভুল করিয়েছো। দেখো, ভুল কিন্তু মানুষ মাত্র হয়, আমি যেহেতু এত বড় ভিডিও বানাচ্ছি তো তার মাঝখানে ভুল হতেই পারে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি সেটা সংশোধন করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর টেলিগ্রাম চ্যানেল কিন্তু জয়েন করতে ভুলো না, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর পেড ব্যাচ যদি নিতে চাও, আমার পড়ানো টেকনিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটায়। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।